সো আমরা এই ডিজাইনটা করছি ক্লায়েন্টের জন্য। সো এটা তো আমরা এখানে অনেকগুলো ড্রাফট করছি, লটস অফ থিং এখানে আছে নাকি? সো আমার কাছে এটাই ফাইনালি করছি। তো আমি প্রথমে একটা আর্টবোর্ড মানে নতুন করে একটা আর্টবোর্ড নিয়ে মানে ওইখানে নতুন করে করতেছি নাকি? সেটা হচ্ছে কার ম্যাগনেট ফর হচ্ছে সোলার অ্যান্ড সামথিং ড্রোন, হ্যাঁ এমন দিয়ে। তো আমি 18x12 ইঞ্চির একটা আর্টবোর্ড নিয়ে 18x12 ইঞ্চিতে আমরা একটা হ্যাঁ আর্টবোর্ড নিচ্ছি, ব্লেড নিছি 0.375, আমি 0.5 নিলাম। তারপরে আর্টবোর্ডে একটা কালার মোড সিএমআর কে যেহেতু প্রিন্ট করবে, হ্যাঁ ক্রিয়েট করলাম। তো এই হচ্ছে ব্লেড। তো একটু একটা আর্টবোর্ড নেওয়ার পরে আমি এখানে প্রথমে একটা কি নিব, একটা একটা সেফ এরিয়া নেওয়ার জন্য আমি একটা রেক্টেঙ্গেল আঁকলাম। আঁকার পরে স্ট্রোকটা বন্ধ রাখবো, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, রিভিউ, রিভিউ থেকে যাবে এটাকে একটু কমাই দিব, একটু এনাফ মানে আর একটু 1 ইঞ্চি দিই তাহলে ঠিক আছে। এটাকে রাইট বাটনে ক্লিক করে মেক গাইড। এবার এই সবগুলোকে সিলেক্ট করে অবজেক্ট থেকে লগ অথবা শর্টকাট হচ্ছে কন্ট্রোল 2। এবার আমার যে ডিজাইনটা আছে সেটাকে আমি এখানে নিয়ে আসবো, পুরোটাকে এখানে সিলেক্ট করে এটাকে এখানে এসে ছেড়ে দিই। কিছু একটা মানে আসে নাই, অনেকগুলো জিনিস আসে নাই, কেন আসে না ওগুলো লক করা নাকি? ঠিক আমি আনলক অল দিব, সিলেক্ট করলাম, এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। সো একটু সবাই ক্লিয়ার, আপনারা বুঝছেন কিনা? আচ্ছা এখানে দেখেন আমার যে সেফ এরিয়াটা আছে, সেফ এরিয়ার বাইরে দেখেন লোগো চলে গেছে। তো লোগোটাকে আমি আরেকটু ছোট করে এটা সেফ এরিয়ার ভিতরে থাকে। আই থিংক দ্যাটস ওকে। এখানে একটা ফোন নাম্বার আছে, যদিও ক্লায়েন্ট হতে এটা আবার কারেকশন করতে বলতে পারে। আর ছবিটা আমরা ছবিগুলো চাইলে আমরা একদম ব্লিড পর্যন্ত রাখতে পারি, কোনো সমস্যা নাই। একটু কাটতে পারেন কারণ নিচের একটু কাটা যাবে তো, ওকে। কিন্তু এই কিউআর কোডটাকে আমরা ওই যে সেফ এরিয়ার ভিতরে রাখবো, কারণ কিউআর কোড মানে ভুলে গেলে কিন্তু পুরো অ্যাড্রেসটাই, যেহেতু জায়গা আছে এই জন্য আমি একটু বাড়াই দিলাম, হ্যাঁ। একে লক, পিছনে ব্যাকগ্রাউন্ডে লক করলাম। বুঝছি কিনা বিষয়টা? কলারটাকে হয়তো আরো সুন্দর করা হইতে পারে সামনে, অথবা করবো ক্লায়েন্ট যদি বলে। সেই হচ্ছে আমার মোটামুটি ক্লায়েন্টের ডিজাইন, যেটা আমি করবো প্রথমে এই এগুলাকে আমি লক করে দিই। ছবিটাকে আমি অবশ্যই আবার রিলিজ করে দেখলাম যে এটাকে ক্লিপে এমবেডেড করা আছে, এটা এমবেড করা কিন্তু নাই। এমবেডেড করা না থাকলে যেটা হবে যে ক্লায়েন্টকে যখন দিব আমি ছবি ক্লায়েন্ট দেখবে না, সেক্ষেত্রে আমি এমবেডেড করে ফেলবো যাতে ছবিটা ক্লায়েন্ট দেখে। বুঝছি কিনা বিষয়টা? আমি এটাকে একটু এখানে আরেকটা শেপ নিয়ে এটাকে উপরে নিয়ে আসলাম ক্লিপিং মাস্ক করার জন্য নাকি? আমি আবার ছবিটাকে একটু বলেন। তাহলে আপনার এটা অটোমেটিক্যালি এমবেড হয়ে তো ভালো। অটোমেটিক থাকলে আপনার জন্য আর এটা করা লাগে। আমি ক্লিপিং মাস্ক করে বসাইছি এখানে, এটাকে এখানটা বসে দিয়ে একটু ছোট করলাম কেন, যাতে নিচের শেপটা দেখা যায়, ঠিক আছে। সো এখান থেকে একটু মানে বেশি বেশি মনে হচ্ছে না জিনিসটা। সো আমরা পিছনে এটাকে আরেকটু উপরে তুলতে পারি। এবার আমরা এই যে এটাকে আমরা পুরো ডিজাইনটাকে আরেকটু নিচে নামাবো। এই যে আইকনটা আছে, এই যে পিছনে যে শেপটা আছে, এটাকে আমরা একটু কারেকশন করব। যতটুকু আপনার চোখের আন্দাজে মনে হয় যে এক করে সোজা হবে
হয়েছে, আর এটা মনে হয় আর একটু উপরে উঠবে নাকি? ফাইন, কার ম্যাগনেট। সো এই হচ্ছে আমার ফোন নাম্বারটা। হ্যাঁ, সো এটা মোটামুটি আমার ডিজাইনটা রেডি। সো লোগোটা দেখবো আমার কি এমবেডেড করা কিনা। আমি দেখি লোগোটা কি আমি যে আনছি দেখেন এমবেড করা নাই, দেখছেন? কিউআর কোডটাকে আমার এমবেড করা আছে। এবার ফন্টটা যেটা লোগো, আমার লোগো লক করে দিলাম, এটাকে লক করে দিলাম। এবার এই যে ফোন নাম্বারটা এটা এমবেড করা নাই। সো এই যে ফোনে ফোন নাম্বারটার ফন্ট কিন্তু তার কাছে থাকবে না, পাসওয়ার্ড ফন্ট। সো এটাকে আমি টাইপ থেকে কি করে দিব, ক্রিয়েট আউটলাইন। এটা তো একটা লেখা নাকি, এটাকে আমি কি করে দেবো, টাইপ থেকে ক্রিয়েট। এখন তার কাছে থাকুক না থাকুক কোনো কোনটা এটা, এটা ওনার ফন্ট লোগো। হ্যাঁ, এবার আমি ফাইল থেকে এটাকে প্রথমে একটা সেভ দিব, এর একটা ফোল্ডার তৈরি করবেন। তাহলে আপনি বিভিন্ন নামে সেভ রাখতে পারেন। হ্যাঁ, আমি এটাকে এআইতে সেভ করলাম প্রথমে, সেটা সিসি দিয়ে। হ্যাঁ, আমি সেভ দিলাম, প্রথমে একটা গেছে ফাইল, তাহলে আমার এআই ফাইল রেডি। এটাকে বলা হচ্ছে মানে কি ফাইল বলে, মানে সোর্স ফাইল। দেন এআই ফাইলের পরিবর্তে আমি তারপর দিব হচ্ছে আমি একটা পিডিএফ ফাইল, পিডিএফ ফাইল। আমি এখানে দিব যে কার ম্যাগনেট জোন পিডিএফ ফাইল, যাতে উনি এটা বুঝে যে এটা পিডিএফ ফাইল। আমি দিব, কারণ আমি লিখে দিছি যে আমি পিডিএফ ফাইলে জমা দিই। আমার যে রিকোয়ারমেন্ট লেখা আছে এখানে আমি পিডিএফ ফাইল আমি দিই। তারপরে আমি পিডিএফ এর পর আমি এবার জেপিজি দিব। তো এক্সপোর্ট এস জেপিজি। জিবিটা অবশ্যই হাই কোয়ালিটি দেওয়ার চেষ্টা করবেন, 8 জিবি দিয়ে, খুবই হাই। ওকে, ফাইন, কাজ আমাদের শেষ। এবার আমরা ক্লায়েন্টকে এটা জমা দেব। সো জমা দেওয়ার আগে আমি তো সিএমও কে অলরেডি তাকে মানে ওটা করে দিয়েছিলাম, মানে এআই ফাইলটা সিএমও কে ছিল, কিন্তু 8 জিবিটা মানে ছবিটা আমি 8 জিবি দিছি, জেপিজিটা 8 জিবি দিছি। সেটা হচ্ছে আমার ক্লায়েন্টের ফাইল। আমি এটাকে আপনি ব্যবহার করা আছে, আমি এটাকে একটু এক্সট্রাতে একটু আর্কাইভ করে একটা ফাইল রাখলাম, যাতে আমার রার ফাইলও ক্লায়েন্ট চাইলে একসাথে ডাউনলোড করতে পারে। সো আমার সময় আর 16 মিনিট আছে। সো আমি এবার ডেলিভার নাওতে যাব। ডেলিভার নাওতে গেলে বলবো যে ডেসক্রাইব ডিটেলস। আমি লিখবো যে হ্যালো, I make this design by in your বা কি বলেন, your requirement নাকি, I hope you like। ওই যে লেখা ওইটা মনে আছে, if anything you want to change or need to correction, feel free to ask me। সো এখানে যেটা করবে সেটা হচ্ছে এটা লিখতে পারেন ইন ফিউচার নাকি, ইন ফিউচার। সরি, এটা আসবে হচ্ছে কোথায়, এখানে নাকি, ইন ফিউচার যদি আপনার এটা কি করার প্রয়োজন হয়, দেন ফিল ফ্রি টু আস্ক মি। আর যেহেতু এটা উনি এখন দেখে নাই, ইটস নট, I am হ্যালো। আচ্ছা, এখানে যেহেতু একটু সমস্যা হয়েছে আবার, হ্যালো
already deliver time is প্রায় ইংরেজি কি হবে আমাদের? আচ্ছা, অলমোস্ট নাকি? deliver time almost expire. So but if you need to বাকি বলেন, if you need বা if you want নাকি? এটা লিখে দিছলে না? if you want anything change or need to correction, feel free to ask. until you কি বলেন satisfied. ওকে, তাহলে বুঝছে বিষয়টা। যেহেতু উনি এখন আমার ডিজাইনটা মানে দেখেন আমার ডেলিভারি টাইমটা আর 12 মিনিট আসছে, তা আমার ডেলিভারি টাইমের পরে যদি আমি যদি ফাইল ডেলিভারি করি তাহলে কিন্তু আমার একটা নেগেটিভ মার্কিং হবে যে আপনি যথাসময়ের মধ্যে ফাইলটা জমা দেন নাই। তাই আমি ওনাকে বলে দিলাম যে ডেলিভারি টাইম অলমোস্ট শেষ হয়ে আসছে, সো আপনি যেহেতু নাই বা যেহেতু এখন আমাদের পুরো কাজটা শেষ হয়ে আপনি দেখেন নাই, so like if you like this then it's okay, but if you want to change or need to correction, feel free to ask me, I can do that until you satisfied my design. So design বা আপনি দিতে পারেন যে অফ বা until you satisfied my work দিতে পারেন। সো আপনারা বুঝছেন বিষয়টা খুবই সিম্পল। এখানে কি খুব বেশি হার্ড কিছু ছিল? এবার আপনি আপলোড ইউর ওয়ার্কে যাবেন, যে ওই যে আমাদের যে ফাইলটা ছিল ডেস্কটপে না, এই তিনটা ফাইল আপনি তাকে সেভ করে দিবেন, বা আপনি খালি লিখতে পারেন যে বিলো আই অ্যাটাচড নাকি, আই অ্যাটাচ লিখে ওয়ান দিতে পারেন কি হাই, তাহলে উনি বুঝবে বিষয়টা নাকি। হাই কোয়ালিটি জেপিজি, 2 দিছেন একটা প্রিন্ট রেডি পিডিএফ ফাইল, 3 দিছেন এআই। আপনি চাইলে এগুলো একটু বুলেট পয়েন্ট দিয়ে একটু সুন্দর করতে পারেন, সেগুলো আমার মনে হয় দরকার না, আমি যতটুকু সিম্পল রাখতে পারি। হ্যাঁ, ফাইন। আমাদের এত কিছু দরকার, জাস্ট আমি এটা বুঝছি কিনা আমাদের 10 মিনিট আছে, ক্লিয়ার বিষয়টা। তাহলে আমরা এইভাবে করে একটা ক্লায়েন্টের কাজ আমরা ডেলিভারি করব, যাতে আমরা সঠিক সময়ের মধ্যে, দেখেন আমার অলমোস্ট টাইম 10 মিনিট আছে, এবার প্রত্যেকটা সেকেন্ড কিন্তু দেখেন বারবার কি হচ্ছে বলা, দেখেন কাউন্ট হচ্ছে। সো আমরা দেখেন এখানে একটা অপশন আছে নিচে এক্সটেন্ড ডেলিভারি ডেট, সো আপনি চাইলে আবার ক্লায়েন্টের থেকে অনুমতি নিয়ে ডেলিভারি টাইম বাড়াতে পারেন। কিন্তু এখন তো যদি আমি ডেলিভারি যদি দিই, ক্লায়েন্ট কখন আসবে কখন অ্যাকসেপ্ট করবে সেটা তো কোনো নিশ্চয়তা নাই। সেক্ষেত্রে আপনি যেটা করবেন সবসময় মাথায় রাখবেন যে যেভাবে হোক একটা ফাইল পাঠিয়ে দিয়ে ক্লায়েন্টকে একটা টাইমের মধ্যে ডেলিভারি ফাইলটা দিয়ে দেওয়ার জন্য, তাইলে আপনার জিনিসটা সহজ হয়ে গেল, আপনার টাইমটাও ঠিক থাকলো, ক্লায়েন্টও বুঝলো যে বা যিনি কাজের কর্তৃপক্ষ বুঝলো যে না উনি টাইম মতো কাজ জমা দিচ্ছে। তাহলে যেটা হবে আপনাকে সঠিক সময় দেখাবে না যে আপনার ওই রেশিওটা একটু হালকা ডাউন হয়ে আসবে। তাহলে আমরা ক্লিয়ার পুরো বিষয়টা, ফাইল কিভাবে আপনাদের রেডি করতে হবে সেটা দেখালাম। তারপর কিভাবে আপনি অবশ্যই আপনি যেটা করবেন যে এআই ফাইলের বাহিরে কোথাও কোনো কিছু রাখবেন, আর মূল ফাইল কিন্তু হচ্ছে আপনার এটা, আপনার ডিজাইন কিন্তু রাফ হচ্ছে এটা, ক্লায়েন্টের জন্য করছেন এটা। কারণ এখানে যদি আপনাকে এখন যদি বলে যে এই লেখাটা তোমার চেঞ্জ করে দেয়, কিন্তু আপনি এটাকে চেঞ্জ করতে এখন পারবেন না,
কারণ এটা আপনি অলরেডি ক্রিয়েট আপনি অলরেডি করে বলছেন। তাছাড়া আপনাকে যেটা করতে হবে, আলাদা একটা ফাইলে আপনাকে অবশ্যই আপনার মার্কা যেখানে আপনি রাফ করবেন, দেন নতুন একটা ফাইল করে সেই কাজটা আলাদা করে ক্লায়েন্টের জন্য একটা ফাইল রেডি করবেন, যাতে ক্লায়েন্টে যেটা মানে আপনি আপনি দিবে ওটা যাতে উল্টা পাল্টা দিতে যাতে না থাকে। পিছনটা আছে সেগুলো পরে দেখবেন, আগে আমরা শেষ করি। হ্যাঁ, তাহলে আমরা ডেলিভারি করে দিই নাকি? আমরা এবার এই দেখেন ডেলিভারি দিয়ে দিব। $5। তো দেখছি বিষয়টা আপনারা, ডেলিভারি কিন্তু হয়ে গেছে। এইবার এই ডেলিভারি ক্লায়েন্ট যদি 17 ডিসেম্বরের মধ্যে যদি অ্যাকসেপ্ট না করে 11টা 16 মধ্যে, তাহলে কিন্তু এটা অটোমেটিক্যালি মার্ক হয়ে যাবে কমপ্লিট হিসাবে। মানে আমি ক্লায়েন্টকে ডেলিভারি করে দিলাম, ক্লায়েন্ট এটাকে আবার অ্যাকসেপ্ট করতে হবে ডেলিভারি যে ফাইলটা উনি বুঝে পাইছেন। যদি উনি বুঝে না পায় তাহলে কিন্তু আমার এখানে কাজ জমা হবে না বা টাকাটা জমা হবে না। উনি অ্যাকসেপ্ট করলে আমার টাকাটা এখানে জমা হয়ে যাবে। কিন্তু উনি ধরেন আপনি 3 দিন আজকে নাই, মানে 72 ঘন্টার মধ্যে উনি যদি অ্যাকসেপ্ট না করে, তাহলে অটোমেটিক্যালি মানে আইবার ধরে নিবে যে এটা ফাইনালাইজ এন্ড মার্ক অ্যাজ কমপ্লিট। লোক বলে দিচ্ছে যে উনি যদি এটাকে কি করে বলে মানে অ্যাপ্রুভ করে অথবা রিকোয়েস্ট করে একটা রিভিশনের জন্য, যদি আপনাকে রিভিশন দেয় আবার, তাহলে কিন্তু আপনার টাকা জমা হবে না, কারণ উনি কাজটা আবার রিভিশন চাচ্ছে, আপনাকে কারেকশন চাচ্ছে। সো যতদিন কারেকশন চাইবে ততদিন আপনার এখানে টাকা জমা হবে না, যতক্ষণ না ক্লায়েন্ট এটাকে কি করতেছে অ্যাপ্রুভ দিস ডেলিভারি, এটাকে অ্যানালাইজ করতেছে যে আপনার কাজ কমপ্লিট, তখনই আপনার অ্যাকাউন্টে টাকাটা জমা হবে। তাহলে ক্লিয়ার বিষয়টা? সো 3 দিনের মধ্যে আমাদের দেখা আমার কিন্তু অর্ডার প্রোগ্রেস, এবার ক্লায়েন্ট আমাকে রিভিউ দিবে বা যা হয়েছে হইবে। তাহলে আমরা বুঝছি কিনা এখানে চাইলে আমি আবার ডেলিভারি করতে পারবো, বারবার ডেলিভারি করতে পারবো। ইভেন যখন ডেলিভারি অপশন যখন যখন দেখবেন আর থাকবে না, কারণ 10 মিনিট পরে আর ডেলিভারি অপশন থাকবে না, তখন আপনি এই যে মেসেজ অপশনে আপনি আবার এই যে প্রত্যেকটা ফাইল আবার আপনি অ্যাটাচ করে করে পায় কজি ফাইল বলে 5 পর্যন্ত ফাইল আপনি ক্লায়েন্টকে আবার পাঠাতে পারবেন। সো আপনি টেনশন নেই, আপনি ডেলিভারি করতে কথা না, আপনি চাইলে এখানেও ক্লায়েন্টকে আবার ইভেন আপনি ভিডিও কল করতে পারবেন ক্লায়েন্টের সাথে। এটা ছিল না আগে। তাহলে আমরা আমরা তাহলে ক্লিয়ার নাকি? আমরা রেকর্ডটা অফ করি।